যেভাবে টপাররা মেডিকেল অ্যাডমিশনের বায়োলজিটা পড়ে, সেইটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। আমি নিজেও অ্যাডমিশনের সময় টপ ১০০ তে ছিলাম। তো টপ লেভেলের রেজাল্ট করছি। সো আমি কিভাবে মেডিকেল অ্যাডমিশনে বায়োলজিটা পড়তাম, তো সেই জিনিসটা আমি তোমাদেরকে নিজে দেখাবো, ডেমো দিয়ে দেখাবো যে আমি তোমাদের সামনে আমি একজন স্টুডেন্ট, তাহলে আমি কিভাবে যেভাবে পড়তাম। তো চলো তাহলে শুরু করি। ১ম এই গতানুগতিক উপায়ে পড়লে হবে না। টপাররা কিভাবে বায়োলজি পড়ে চলো আমি তোমাকে একদম দেখাই। এই যে দেখো, এখানে হচ্ছে বায়োলজির একটা চ্যাপ্টার আছে। ধরো আমি তোমাদের সাথে হচ্ছে বায়োলজি পড়তেছি। তাহলে আমি কিভাবে পড়তাম? ১ম এ আমি হচ্ছে ১ম এই বইটা হচ্ছে দাগায়া ফেলছি। ঠিক আছে? তুমি যে প্ল্যাটফর্মে যুক্ত থাকো, এখানে যেই দাগানো বইটা দেখতেছো এখানে ৪ টা কালিতে হচ্ছে দাগানো। সম্ভব হইলে এরকম ৪ টা কালিতে হচ্ছে দাগানো। ঠিক আছে? এক কালিতে হচ্ছে তোমার সংখ্যামূলক শব্দগুলা, আরেক কালিতে হচ্ছে তোমার ইম্পোর্টেন্ট লাইনগুলা, আরেক কালিতে হচ্ছে তোমার যেগুলা মেডিকেলে বা ডেন্টালে বিগত বছরে আসছে সেইগুলো, এবং আরেক কালিতে হচ্ছে তোমার যেখানে ভুল হওয়ার চান্স থাকে। এরকম ৩ থেকে ৪ টা কালিতে তুমি বইটা দাগায়া নিবা। এটা আমাদের RTDS এর হচ্ছে একদম ইন্টারেক্টিভ প্রিমিয়াম পিডিএফ। এখানে সার্চ দিয়ে হচ্ছে তুমি যেকোনো টপিক পড়তে পারবা, যাই হোক। তো এখানে আমরা এরকম ৪ টা কাল ইউজ করছি। এরকম কোন একটা প্ল্যাটফর্ম তুমি যেখানেই থাকো না কেন, এরকম করে দাগায়া নিবা। ১ম জিনিসটা আমিও এই কাজ করছি যে আমাদের সময় অফলাইন ছিল, তখন তো আর অনলাইন ছিল না। আমি দাগায়া নিছি। ১ম যে কাজটা করছি যে ভাই বইটা আমি কষ্ট করে আমার বন্ধুর বাসায় যেয়ে আগে সব দিন হচ্ছে দাগায়া ফেলছি। তারপরে আসো। তারপরে হচ্ছে দাগানো ডান। তারপরে আমি কি করতাম? পড়া শুরু করতাম। যে এখন এটা অনেকে জোরে, জোরে পড়ে, অনেকে হচ্ছে মনে, মনে পড়ে, যে যেমনে পড়ে। মনে পড়তাম। তো আমি একটু এখানে জোরে, জোরে পড়ি তাইলে তোমাদের বুঝতে ইজি হবে। যে জীববিজ্ঞানীরা এ পর্যন্ত প্রায় ৫ লক্ষ প্রজাতির উদ্ভিদ এবং ১৫ লক্ষেরও বেশি প্রাণী প্রজাতি শনাক্ত করেছেন। জাস্ট সিম্পল, তুমি বুঝার চেষ্টা করো। মুখস্থ করার কিছু নাই। তোমার তো এমসিকিউ দাগাইতে হবে রে ভাই। তোমার তো আর কখনো কোনো মানে এরকম এক প্যারা মুখস্থ লেখা লাগবে না। সো তুমি মুখস্থ করার প্রেশারটাই কেন নিচ্ছ? জাস্ট বুঝো। আমি চিন্তা করতাম, আচ্ছা এই লাইনটা পড়ার পরেই চিন্তা করতাম যে আচ্ছা উদ্ভিদ প্রজাতি আছে তাহলে ৫ লক্ষ, প্রাণী প্রজাতি আছে হচ্ছে ১৫ লক্ষেরও বেশি। শেষ। এটি তো শেষ। ঠিক আছে? তাহলে ৫, ১৫ ব্যাস মাথার মধ্যে করতাম, এবং মাঝখানে একটা ক্যালকুলেশন করে ফেলতাম। ৫ ৩ ১৫ এমনি করে মনে থাকতো আমার। ঠিক আছে? আচ্ছা শেষ। তারপরে এখানে তো ইম্পোর্টেন্ট কিছু নাই। ওকে ফাইন। তারপরে আমি রিডিং পড়তাম। আমি পুরাটাই পড়তাম। ঠিক আছে? পুরাটাই যেরকম পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তু সংস্থানগত ভিন্নতা দেখা যায়, সেটি হচ্ছে প্রাণের বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। আমি এখানে পুরাটা পড়তাম। দাগানো থাকুক বা না থাকুক পুরাটা। অর্থাৎ এরকম করে পুরা প্যারাটা পড়তাম। দিকের গঠন, বসতি নির্বাচন, প্রভৃতি থেকে শুরু করে চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, পরিযান সহ আরো অনেক বিষয়ে প্রাণীদের বৈচিত্র্য হচ্ছে সুস্পষ্ট। এরকম করে আমি পুরো একটা টপিক হচ্ছে পুরাটা রিডিং পড়তাম। মনে, মনে রিডিং পড়তাম। ধরো এই যে এইটুকু পর্যন্ত, এইটুকু একটা টপিক, তাহলে এইটুকু আমি রিডিং পড়তাম। তারপরে রিডিং পড়ে আমি এটার মূল ভাবটা বোঝার চেষ্টা করতাম যে আসলে কি বুঝাইছে। একটা জিনিস ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে রিডিং পড়লেই না আসলে বুঝা যায় যে এখানে আসলে মূলত বুঝাইছে যে বিভিন্ন ধরনের হচ্ছে তোমার প্রাণীদের মধ্যে কি, কি ধরনের বৈচিত্র্য আছে সেগুলো নিয়ে আলোচনা করছে। তো আমি পুরাটা একবার রিডিং নিতাম। পড়তে লাগতো মনে করো ১ মিনিট সর্বোচ্চ হইলে। তারপরে আমি চিন্তা করতাম যে আচ্ছা আমার এখানে দাগানো লাইন আছে, এগুলো আমারে মনে রাখতে হবে বেশি, বেশি করে। তারপরে যেহেতু আমি একবার পুরাটা রিডিং দিছি, পত্রিকা পড়ার মতো বা গল্পের বই পড়ার মতো, আমি তো মোটামুটি মূল থিমটা বুঝছি। এখন আসছি ইম্পোর্টেন্ট। আমার কাছে যেগুলো ইম্পোর্টেন্ট মনে হয়েছে যে জিনগত, প্রজাতিগত, বাস্তু সংস্থানগত ভিন্নতা, তাহলে ৩ ধরনের ভিন্নতা আছে। এটা একটু মনে রাখার চেষ্টা করতাম। তারপরে চলে আসতাম এইখানে। পুরোটা দেখছি, মোটামুটি বুঝছি। তারপরে চলে আসতাম এই যে ইম্পোর্টেন্ট লাইনে। এডওয়ার্ড অসবর্ন উইলসন, আচ্ছা উইলসন এমনে মনে রাখতাম। উইলসন, সামনে আছে এডওয়ার্ড, মাঝখানে কিছু একটা আছে অসবর্ন। ঠিক আছে? তাহলে এডওয়ার্ড অসবর্ন উইলসনকে ফাদার অফ কি বলা হয়? বায়োডাইভার্সিটি বা হচ্ছে তোমার জীববৈচিত্র্যের জনক বলে। শেষ। তাহলে পুরাটা একবার ফার্স্টে পড়ার কারণে তোমাদের মধ্যে অসুবিধাটা হচ্ছে অনেকে কি করো জানো? অনেকেই যেরকম করো, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। যে এরকম করে যে ভাই আমি এই লাইন তো দাগানো নাই। তাহলে সরাসরি চলে যাও এই লাইন। উইলিয়াম অসবর্নকে জীববৈচিত্র্য জনক বলা হয়। কিন্তু জীববৈচিত্র্য জিনিসটা কি? এটা সামনে পিছনে কোনো কিছু না পড়লে হুট করে আমাদের ব্রেইন ক্যাচ করতে পারে না। আমাদের ব্রেইন কনটেক্সট বুঝে আসলে পড়া মনে রাখতে পছন্দ করে। সো আমি কলেজ লাইফে বা অ্যাডমিশন লাইফে এইভাবেই পড়তাম। আমি রিডিং দিতাম। জাস্ট একবার রিডিং। আমি কিন্তু মুখস্থ করতেছি না। খালি গল্পের বই পড়ার মতো করে হচ্ছে রিডিং দিয়ে, তারপর এখান থেকে আমার মনে হয়েছে আচ্ছা দাগানোর বাইরেও ২ ১ টা লাইন ইম্পোর্টেন্ট আমার পার্সোনালি ধরো মনে হইছে। আমি ৩ টা অক্ষর নিজের মতো করে লাল কালিতে দাগাইতাম। তারপরে হচ্ছে এটা দেখতাম। শেষ। তারপরে সেইম ভাবে প্রাণী বৈচিত্র্য ৩ প্রকার। আচ্ছা জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। আচ্ছা তাহলে তো এটা আমি একবার পড়ছি। তাহলে আরেকবার আমি এখানে আরেকবার দেখলাম। জিনিসটা রিক্যাপ হয়ে গেল। ঠিক আছে? ব্যাস তারপর আমি আবার এটা রিডিং দিতাম। পুরোটা রিডিং দিতাম। পুরোটা রিডিং দিয়ে তারপরেও যদি আমার মনে হয় আচ্ছা জিনগত পার্থক্যই আসলে জিনগত বৈচিত্র্য। ঠিক আছে? তাহলে সংজ্ঞার মধ্যে যদি জিনগত কথাটা থাকে তাইলেই জিনগত বৈচিত্র্য। বুঝতেছো? এইভাবে পুরাটা রিডিং দিতে আমার কিন্তু সময় লাগতো কম। কারণ টপাররা অলওয়েজ মনে রাখবা ১ম বার তারা মুখস্থ করে না। তারা ১ম রিডিংটা দেয় হচ্ছে কনসেপ্টটা বুঝার জন্য। পুরা থিমটা বোঝার জন্য। দেন তারা ২য় রিডিং হচ্ছে ইম্পোর্টেন্ট জিনিসগুলো হচ্ছে মনে রাখার চেষ্টা করে। এই পার্থক্যটাই টপারদেরকে হচ্ছে অন্যদের থেকে আলাদা করে।
আর এভারেজ স্টুডেন্টরা কি করে, প্রথম থেকে মুখস্থ করার চেষ্টা করে। নির্দিষ্ট বাস্তুতন্ত্রে নির্দিষ্ট প্রজাতির সদস্য বা জনগোষ্ঠীর মধ্যে জিনগত পার্থক্য। ভাই তুমি আগে পুরাটা পড়ো, পুরাটা পড়লে এমনি দেখবা যে ওই পুরা সবকিছু মিলায় তুমি একটা মোটামুটি একটা সেন্সে চলে আসছো। তুমি সবকিছু মিলায় মোটামুটি একটা সেন্স বা একটা থিম বুঝতেছো। থিম বুঝতে পারলে তারপরে সেকেন্ড বারে যে তুমি ইম্পর্টেন্ট জিনিসগুলা, কিওয়ার্ড গুলা হচ্ছে মূলত নজর দিয়ে, কিওয়ার্ড গুলো দিয়ে তুমি মনে রাখো, দেখবা তোমার জন্য খুব ইজি হবে। এমসিকিউ তুমি খুব সহজে দাগাইতে পারবা। আমি কি বুঝাইতে পারতেছি? এরকম করে তারপরে আমি পুরা গল্পটা রিডিং দিতাম, এখানে যা আছে পুরাটা হচ্ছে রিডিং দিতাম, দিয়ে তারপরে ধরো আমি দেখতাম যে আচ্ছা আপ আম আপেল, ধান, গম, ভুট্টা আছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। দেখতাম যে বার্চেলের জেব্রায় জিনগত বৈচিত্র্যের প্রভাবে শরীরের দাগে পরিবর্তন ঘটাচ্ছে। আমি চিন্তা করতাম আচ্ছা বার্চেলের জেব্রাটা কি, এখানে একটা ছবি আছে, একটু ছবিটা দেখতাম, কারণ হুট করে পড়লে মনে থাকবে না। এই বার্চেল নামটা তুমি ভুলে যাবা যে কোন ধরনের জেব্রাতে হচ্ছে জিনগত বৈচিত্র্য বা কি বলে বৈচিত্র্য প্রভাবে শরীরের দাগের হইছে। এটা তুমি এমনি একবার বার্চেল পড়লে মনে থাকবে না। আমি কি করতাম, এটা পড়ার পর আমার মাথায় কোশ্চেন আসতো, আচ্ছা বার্চেল জিনিসটা কি, একটু দেখি তো। তাহলে বার্চেলের জেব্রায় জিনগত বৈচিত্র্যের প্রভাবে শরীরের দাগের তারতম্য, তাহলে আমি বুঝার চেষ্টা করতাম যে আচ্ছা বার্চেলস জেব্রা হয়তো বা এটা কোনো একটা মানুষের নাম, কথার কথা বলতেছি। এখন তো তোমাদের কাছে এআই আছে, অনেক কিছু আছে, কিন্তু আমি যেরকম করে পড়তাম তখন তার এত এআই ছিল না, এত ইন্টারনেট ছিল না। তো বার্চেল আচ্ছা হয়তো বা কোনো একটা মানুষের নাম, তাইলে এটা হচ্ছে জিনগত বৈচিত্র্যের প্রভাবে শরীরের দাগের তারতম্য, আচ্ছা ঠিক আছে। তাইলে আমার মাথায় চিন্তা হইতো আচ্ছা হ্যাঁ, এক ধরনের জেব্রা আছে, একটা মানুষের নামে এক ধরনের জেব্রা আছে, বার্চেলের জেব্রা, ওইখানে হচ্ছে এরকম একটি। তাইলে আমার মনে করো যে এটা আরেকবার দেখার কারণে, একটু বিস্তারিত দেখার কারণে এই তথ্যটা আমার মাথায় গেঁথে যাইতো, যে একবার খালি বার্চেল নামটা পড়বে সে যতটুকু মনে রাখবে। আমি দেখো ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু খোটাখুটি করে আশেপাশের থেকে একটু দেখে, এটা আমি ২-৩ বার দেখার কারণে আমার মাথায় কিন্তু পার্মানেন্ট হচ্ছে, স্থায়ী হয়ে থাকবে। আমি সহজে কিন্তু এই নামটা আর ভুলবো না। আর প্রচন্ড মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? তারপরে গুরুত্বপূর্ণ লাইনগুলো দেখতাম। এভাবে করে হচ্ছে আমি পড়তাম। তাহলে বুঝছো? এভাবে করে আমি পুরা চ্যাপ্টারটা হচ্ছে আগে পড়ার পর, তারপরে কি করছি? তারপর হচ্ছে এক্সট্রা ইনফো খুব অল্প করে হচ্ছে পড়ছি। খুবই অল্প। আমি কোন চ্যাপ্টারের এক্সট্রা ইনফো পড়ছি। ভাই কোন চ্যাপ্টারের হচ্ছে এক্সট্রা ইনফো আসলে হলো পড়িও নাই, সত্যি কথা বলতে। ঠিক আছে? কোনটা পড়ছি, কোনটা পড়ি নাই। যেটা মনে হয়েছে যে একটু দেখছি, যেটা মনে হয়েছে আর এগুলাই এনাফ। ঠিক আছে? তো এরকম করে তুমি এক্সট্রা ইনফো হচ্ছে একদম অল্প করে হচ্ছে পড়তে পারো। ঠিক আছে? সেই অল্প এক্সট্রা ইনফো, যেমন আমাদের আরটিডিএস হচ্ছে মেডিকেল ব্যাচে যারা যুক্ত আছে, এটা তো আমাদের আরটিডিএস এ দাগানো বই, খুবই প্রিমিয়াম বই। তারপর এখানে সার্চও দেওয়া যায়, এখানে সার্চ অপশন আছে। সার্চ দিয়ে তুমি পিডিএফ এর যেকোনো ওয়ার্ড তুমি চাইলে পড়তে পারো। ধরো এই টপিকের মধ্যে তোমার মনে হলো আর্থ্রোপোডা নিয়ে পড়বা। সার্চ দিবা আর্থ্রোপোডা, সরাসরি আর্থ্রোপোডা যেই পেইজে আছে সেই পেইজে তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। এইজন্য এটাকে স্মার্ট ইন্টারেক্টিভ বলতেছি আমরা। আচ্ছা। এবার আসলে হচ্ছে আমি ধরো এক্সট্রা ইনফো আমাকে পড়তে হবে। কথার কথা। আমি কোন একটা চ্যাপ্টার পড়ে ফেলছি। তাহলে এক্সট্রা ইনফোতে আমি এভাবে চলে যাইতাম। ঠিক আছে? তখন তো আর অনলাইন ছিল না। আমি জাস্ট বুঝাচ্ছি। আমার কাছে তখন বই ছিল। ওই বইয়ের এক্সট্রা ইনফোটা আসলে আমি এরকম করে দেখতাম। ধরো আমি হচ্ছে সেকেন্ড পেপার না? ধরো বায়োলজি সেকেন্ড পেপার। তো বায়োলজি সেকেন্ড পেপারের হচ্ছে যে ধরো প্রাণীর বিভিন্ন শ্রেণী, মানে বাট একদম অল্প করে আমি তোমাকে বুঝাচ্ছি। এক্সট্রা ইনফো নিয়ে একদমই প্রেশার নিও না ভাই। যদি নাও পড়তে পারো তাও মেডিকেলে চান্স হবে। আর হয়তোবা ডিএমসি তো হয়ে যেতে পারে। ডিএমসি তো পর্যন্ত তুমি মূল বই যদি ভালো মতো পড়া থাকে পারো, ডিএমসি তো চান্স পাওয়া সম্ভব। ঠিক আছে? তবে এক্সট্রা ইনফো পড়লে আর একটু সেফ আরকি। তবে এক্সট্রা ইনফো না পড়লেও তুমি ভালো মেডিকেলে চান্স পাবা। টেনশন করার কোনো কারণ নেই। হ্যাঁ? আচ্ছা। ধরো এখান থেকে আমি কোনদিনই সব পড়তাম না এক্সট্রা ইনফো। মানে একটা বই পড়তে যেই মনে করো সময় শেষ। আমার আর সময় আছে এত কিছু পড়া। আর এগুলো থেকে তো কোয়েশ্চেন আসবেও কম। তো আমি সরাসরি এক্সট্রা ইনফোতে আমি আর রিডিং-টিডিং কিছুই দিতাম না। এক্সট্রা ইনফোতে খালি ইম্পোর্টেন্ট জিনিসগুলা পড়তাম না। কনসেপ্ট তো আমার হয়েই গেছে। আজমল স্যারের বইয়ে যেই কনসেপ্ট আছে এটা তো একই কনসেপ্ট। কনসেপ্ট তো সব বইয়েই সেম। জিনিস তো একই। সো কনসেপ্টের জন্য তাহলে আমার এখানে রিডিং দেওয়ার কিছু নাই। জাস্ট আমি দাগানো লাইনগুলা হয়তোবা একবার দেখতাম। আচ্ছা জিনগত বৈচিত্র্যের গুরুত্বের মধ্যে ৩টা-৪টা পয়েন্ট একটু দেখতাম। তারপরে এই যে পরিবেশগত কুলুঙ্গি বা ইকোলজিক্যাল মিশ, ঠিক আছে? ইকোলজিক্যাল মিশ-টিশটা কি এটা একটু দেখতাম। মানে জাস্ট দাগানো লাইনগুলা। এক্সট্রা ইনফো আমি কক্ষনো দাগানো লাইনের বাইরে একটা অক্ষরও পড়তাম না। একদম সুপারফিশিয়াল এবং তাকে একদম অল্প। আধুনিক শ্রেণীবিন্যাসবিদ্যার জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, এটা তো এমনিই জানি। এরকম করে আমি একটু ধরো ০.৫ ঘন্টা থেকে সর্বোচ্চ হইলে ৪০ মিনিটের মধ্যে আমি এক্সট্রা ইনফোটা পুরা চ্যাপ্টারটা রিডিং দিয়ে ফেলতাম। এরকম দাগানো জিনিসগুলা, বুঝছো? তারপরে আমি কি করতাম দেখো, বা টপাররা যেভাবে কাজ করে। তারপরে হচ্ছে অবশ্যই হচ্ছে এক্সাম দিতে হবে। তোমার মূল বই পড়া শেষ, এক্সট্রা ইনফো মোটামুটি একদম শর্টকাট একটা দেখে ফেলছো, এনাফ। আর এর বেশি লাগবে না। এবার আসা হচ্ছে তুমি এক্সাম দাও। তো এক্সাম দেওয়ার সময়, এক্সাম তো তুমি, আমরা যখন অফলাইন ছিল অফলাইনে এক্সাম দিতাম। এখন আমাদের এখানে অনলাইন আছে, অনলাইনে অনেক এক্সাম দেওয়া যায়। যাই হোক তাহলে এক্সামটা দিয়ে ফেলতাম। ঠিক আছে? সাথে যেখানেই যুক্ত থাকি না কেন, সেখানে হচ্ছে আমরা সুন্দর করে এক্সাম দিয়ে ফেলতাম। যেমন আমাদের অনলাইনে যারা যুক্ত আছে, দেখো এই যে এখানে ধরো প্রিভিয়াস এক্সামে আমি এক্সাম দিয়ে ফেললাম। ওই চ্যাপ্টারটার এক্সাম দিয়ে ফেলতাম। ঠিক আছে? এই তো। এক্সাম দিয়ে ফেললাম। এই যে এক্সাম দিলাম। হ্যাঁ? এক্সাম দিলাম, দাগাইলাম, এক্সাম দিলাম। ঠিক আছে? কিছু একটা দাগায়-টাগায় তারপরে হচ্ছে আমি এই তো এক্সামটা দিয়ে আসলাম। এখন এক্সাম দিয়ে আসাটাই কি ভাই শেষ? না রে ভাই, এক্সাম দিয়ে আসার পরে দেখো,
এক্সাম দিয়ে আসার পরে দেখো এই যে তোমাকে অ্যান্সার সহ জিনিসগুলো যে দেখতেছে, এটা আমাদের সময় অফলাইন ছিল। এখানে আমরা হচ্ছে তোমার কালেক্ট করতাম ওই যে অ্যান্সার শিট, পরের দিন যে কালেক্ট করে নিয়ে আসতাম বা পরের এক্সামের সময় কালেক্ট করতাম। এই যে অ্যান্সার শিট যেটা আছে এখন তো অনলাইন হওয়াতে ইয়ে দেখো সাথে সাথে তুমি দেখতে পাচ্ছ সাবমিট করার পরে তুমি কত পাইলা, কত হইলো, ইয়ে দেখো একটা দেখাইছে, একটাই ভুল গেছে, আচ্ছা -0.25 পাইছি, ঠিক আছে সমস্যা নাই। তারপরে দেখো আমি অ্যান্সার সহ দেখতে পারতেছি। এরকম করে আমি সলভ শিটটা নিয়ে আসতাম অফলাইন থেকে, তখন 16 সালের কথা বলতেছি। তো নিয়ে এসে আমি ভুলের খাতা খুলতাম। এটা খুব ইম্পর্টেন্ট। বায়োলজিতে কি পড়তাম? ভুলের খাতা। দেখা গেছিল যে আমি ১০০ টা প্রশ্নে ধরো পরীক্ষা দিছি। কথার কথা ধরো আমি ৭০ টা পারছি, ৩০ টা পারি নাই। তাহলে যেই ৩০ টা আমি পারি নাই, কেন পারলাম না? ওখানে তাহলে কোন টপিক থেকে কোয়েশ্চেন আসছে? আমি ভুলের খাতার মধ্যে টপিকের নাম লিখে রাখতাম। ধরো আমি প্রতিসাম্যতার কোন একটা এক্সাম্পল আমি পারি নাই। তাহলে টপিকের এখানে লিখে রাখতাম প্রতিসাম্যতা। তার মানে ওইটা আমার দুর্বল টপিক। কারণ আমি যদি ওইটা খুব ভালোই পারতাম, তাহলে তো আর আমার এক্সাম্পল ভুল হইতো না। ধরো আমি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের একটা বৈশিষ্ট্য পারি নাই। কিন্তু টপিকে লিখে রাখতাম আর্থ্রোপোডা। ভুলের খাতা মনে করে এটা করতাম, আলামতটা লাগায় দেন এই ভুলের খাতাটা হচ্ছে লিখে রাখতাম। কারণ আছে, কারণ আমি যেই টপিকগুলো পরীক্ষায় পারতেছি না, প্র্যাকটিস পরীক্ষায় ভুল করতেছি, এগুলাই কিন্তু একটা বড় সম্ভাবনা আছে আসল পরীক্ষাতে আমি ভুল করব। কারণ যেগুলো আমি পারবো এগুলো এখানেও পারবো, এগুলো আসল পরীক্ষায়ও পারবো। তো যেটা আমি পারবো না সেটা আমি নিশ্চয়ই এখানেও পারবো না, আসল পরীক্ষায়ও পারবো না। কমন সেন্স। তো আমি এটা এই জন্য ভুলের খাতা মেনটেন করতাম সারা বছর পরে, যাতে অনেক পরে যাতে পরীক্ষার যাতে ১৫-২০ দিন আগে বা ৭ দিন আগে যাতে এই ভুলের খাতা দেখে দেখে আমি আমার দুর্বল গ্যাপ গুলাই বারবার করে দেখতাম। কারণ আমার কাছে কনফিডেন্স ছিল যে যেগুলো আমি ভাই সারা জীবন পারছি ইনশাল্লাহ সেগুলো আমি এখনো পারবো। এগুলো নিয়ে তখন সময় নষ্ট করে লাভ নাই। তো যেই টপিক গুলো আমার অতীতে ভুল হয়েছে সেগুলো আমি উল্টাপাল্টা এই টপিক গুলো লাস্টের ৭ দিনের জন্য দেখতাম। তো এটা তোমাকে শেষ ৭ দিনের রিভিশনে খুব হেল্প করবে। তো ভুলের খাতা লিখে, টপিক লিখে দেন আমি কি করতাম? বই থেকে ওটা শিখে ফেলতাম। ধরো আমি প্রতিসাম্যতার এক্সাম্পল পারি নাই। তাহলে পুরো প্রতিসাম্য টপিকটা হচ্ছে পড়ে ফেলতাম। এখানে যত গুরুত্বপূর্ণ লাইন আছে, যত কিছু আছে আরেকবার রিভিশন দিয়ে ফেলতাম। ধরো আমি আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য পারি না, তাহলে পুরো আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যগুলা ইম্পোর্টেন্ট টপিকগুলো আমি আবার পড়ে ফেলতাম। কারণ এগুলো আমার দুর্বল জায়গা। তাহলে এটা অবশ্যই তোমরা এই কাজটা অনেকেই কিন্তু করো না। এক্সাম দাও, জীবনে যদি খুলেও দেখো না এক্সামে কি ভুল হচ্ছে না হচ্ছে, এটা কিন্তু খুবই বাজে কাজ। তারপরে আসো। তারপরে আমি দেখতাম যে আচ্ছা কিছু, কিছু জিনিস আছে যেটা পড়ার পরও কেন জানি কনফিডেন্স পাচ্ছি না। থাকতেই পারে। ধরো কথার কথা হচ্ছে তোমার আ আ করোনা পর্বের হচ্ছে বৈশিষ্ট্য থেকে একটা কোয়েশ্চেন আসছে। এটা ভালো মতো পড়ার পরও মনে হচ্ছে যে নামগুলো অনেক কঠিন, মনে রাখাটা কঠিন। কিছুতেই মনে থাকতে চাচ্ছে না। তখন কি করব? তখন আমি এই টপিক গুলো হচ্ছে একটু নেমোনিক আকারে মনে রাখার চেষ্টা করতাম। এখন এটা হইতে পারে তুমি নিজেই কোচিং এ পড়ছো, সেই কোচিং এ নেমোনিক দিয়ে হইতে পারে তুমি যদি নিজে কোনো কিছু বানাইতে পারো। অনেক সময় হয় যে কিছু, কিছু টপিক নিজেদের মাথাতেই ভালো নেমোনিক চলে আসে, ছন্দ চলে আসে। আরে এটা তো এমনি, এমনি আমার বন্ধুর নাম দিয়ে মনে রাখতে পারলেই হইছে। এটা তো আমার অমুক বন্ধুর নাম এটা, অমুক বন্ধুর নামের এই অক্ষরে এটা হবে, এটা হবে, হয়ে যায় কিন্তু। আমি এমনিই করতাম। কোন কিছু না পারলে ধরো কোচিং এর নেমোনিক দেখতাম বা ওইটা ভালো না লাগলে আরে ঠিক আছে আমার একটু কঠিন লাগলে যে বারবার পড়ার পর একটু মনে হচ্ছে কনফিডেন্স পাচ্ছি না এই টপিকটার উপরে। নিজের মতো করে একটা ছন্দ-টন্দ কিছু একটা বানায় ফেলতাম শেষ। ঠিক আছে? নিজে বানাইলে একটা সুবিধা হচ্ছে এগুলা মোটামুটি মনে থাকে। বানাইতাম হচ্ছে সব বন্ধু-বান্ধবের নাম দিয়ে মনে থাকতো এগুলা। তারপরে, তারপর আরেকটা যেই কাজটা খুব গুরুত্বপূর্ণ টপাররা করে সবসময়, প্রতি ৭ দিনে টপাররা হচ্ছে রিভিশন দেয়। তোমাদের একটা কমন প্রবলেম হচ্ছে ভাই যাই পড়ি ভুলে যাই। পড়ি ভাই মোটামুটি পড়ার পরে ভাই মোটামুটি মার্কস থাকে কিন্তু ৭ দিন ১৫ দিন পরে মনে হয় যে আমার কিছুই মনে নাই। একদমই ভুলে যাই। নতুন করে খুললে চ্যাপ্টারটা পুরাই নতুন লাগে। কিচ্ছু মনে থাকে না। মানে প্রেশার কাজ করে। কেন এরকম কাজ করে? এর কারণটা হচ্ছে তুমি একটা চ্যাপ্টার একবার পড়ার পরে ৩ মাস ৪ মাস হয়তো ২-৩ মাস চলে যায় তুমি চ্যাপ্টারটা জীবনে ধরেও দেখো না। স্বাভাবিক। আমাদের ব্রেইন তো আর সুপার কম্পিউটারের মেমোরি চিপ না। যে তুমি এখানে যা ইনপুট দিবা তাইও সবসময় মনে রাখবে। আমাদের ব্রেইন হচ্ছে প্রতিদিন তুমি যা করো, ও সেইটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে অতীতের যে জিনিসগুলো তুমি ঠিকমতো দেখো না, ও ভাবে যে এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আস্তে, আস্তে এগুলো ও ভুলে যায়। এটাই আমাদের ব্রেইনের নেচার। এটা তো তুমি চাইলেও চেঞ্জ করতে পারবা না। তাহলে তোমারে কি করতে হবে? তোমারে প্রতি ৭ দিন পর সম্ভব হইলে তুমি রিভিশন দিতে পারো। ঠিক আছে? আমি এটা করার খুব চেষ্টা করতাম বিশেষ করে অ্যাডমিশন টাইমটাতে। প্রতি ৭ দিন পরে ধরো এই গত ৬ দিনে যা পড়ছি, শুক্রবারের দিন আমি নতুন করে কিছু পড়তাম না। শুক্রবারের দিনে হচ্ছে আমি পুরা সপ্তাহের পড়াটাকে হচ্ছে রিভিশন দিতাম। এটা এখন অনেক কোচিং গুলাতে যেমন আমাদের আরটিডিএস অনলাইনেও আমরা হচ্ছে তোমার সাপ্তাহিক এক্সাম, উইকলি এক্সাম হয় আমাদের। উইকলি এক্সাম তারপরে হচ্ছে ১৫-২০ দিন ১৫ দিন পর এক্সাম হয়। এরকম অনেক এক্সাম আমরাও নেই। চেষ্টা করি এই রুটিনটা তোমাদের মধ্যে ছড়ায় দেওয়ার জন্য। এভাবেই আসছে আসলে। আমরা যখন পড়তাম তখন এভাবে চেষ্টা করতাম আরকি। ঠিক আছে? তো উইকলি এক্সাম বা এই জিনিসগুলো একটু রিভিশন দিতাম বা কোচিং এর যদি পরীক্ষা থাকে সেইটার সাথে মিল রেখে হচ্ছে উইকলি এক্সাম গুলা সিরিয়াসলি দিতাম। তাতে করে কি হতো? প্রতি ৭ দিন পর একই টপিক আবার রিভিশন দেওয়ার কারণে কিন্তু ৭ দিনে যা পড়ছি এগুলো আবার ব্রেইনের মধ্যে আবার আরেকটা রিমাইন্ডার হিসেবে কাজ করত। সো তখন জিনিসটা আরো বেটার মনে থাকতো। ১ম বার একটা পড়া পড়লে, ঠিক আছে? হয়তো তোমার মনে থাকবে হচ্ছে ৩০-৪০% সেকেন্ড বার পড়লে এটা দেখবা ৫০-৬০% মনে থাকতেছে। ৩ বার রিভিশন দিলে দেখবা সব মিলায় হচ্ছে এটা ৬০-৭০% ৪-৫ বার পড়লে দেখবা এটা ৮০-৯০ মানে অনেক ভালো মনে থাকে। তখন এই
4-5 বার রিভিশন দিয়ে তুমি যদি আসল পরীক্ষার হলে যেতে পারো, দেখবে অনেক ভালো রেজাল্ট হয়ে গেছে আল্লাহর রহমতে, বুঝছো? তো এই জিনিসগুলা, এই টপিক এইভাবে করে তুমি যদি পড়ো, তাইলে ঠিক টপার লেভেলের হচ্ছে তুমি বায়োলজিতে হচ্ছে মার্কস পাবা। একদম সিম্পল কথা, কোনো মানে হচ্ছে এক্সট্রা কোনো কিছু না। ঠিক আমার নিজের লাইফের এক্সপেরিয়েন্স থেকে আমি তোমাদেরকে হচ্ছে এই পরামর্শগুলা দিলাম। এগুলো যদি করতে পারো অনেক বেস্ট হবে। আর হচ্ছে কখনো আমি ক্লাস মিস দেওয়া, টপাররা কখনোই হচ্ছে কোনো যেখানেই যুক্ত থাকুক সেখানে রেগুলার গাইডলাইন ফলো করে। কোনো ক্লাস মিস দেয় না, এক্সাম মিস দেয় না সচরাচর। খুব বেশি সমস্যা না থাকলে, গুরুতর কোনো সমস্যা না হলে টপাররা কখনো এক্সাম মিস দেয় না। সো তোমরাও এই কাজ করবা। ক্লাস, এক্সাম এগুলো রেগুলার দিবা অ্যাডমিশন টাইমে। ঠিক আছে? তাইলে কি হবে? এভাবে সাথে এগুলা মেইনটেইন করতে পারলে তোমার বায়োলজিটা তোমার স্ট্রং জোন হবে। আর মেডিকেল অ্যাডমিশনে বায়োলজিতেই কিন্তু মার্কসটা সবচেয়ে বেশি। 30 মার্ক। তো তুমি 30 মার্ক যদি তোমার স্ট্রং জোন হয়ে যায়, তুমি বাকি সাবজেক্টগুলো যদি মোটামুটি ভালো পরীক্ষা দাও, তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। ঠিক আছে? এই জিনিসটা অন্য কোনো ভিডিওতে আমি মেডি কেমিস্ট্রি, মেডি ফিজিক্স, জিকে ইংলিশ কেমনে পড়তে হয় সেগুলো নিয়ে আমি বিস্তারিত বলব। ঠিক আছে? আর অনলাইনে সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম কিন্তু আরটিডিএস। তোমরা জানো সবচেয়ে বেশি স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আরটিডিএস এর সাথে অনলাইনে মেডিকেল প্রিপারেশন নেয়। তো তোমরাও যদি আমাদের সাথে অনলাইনে মেডিকেলের জন্য হচ্ছে প্রিপারেশন নিতে চাও, তাহলে যেই কাজটা হচ্ছে করতে পারো, এই যে এতক্ষণ যে ওয়েবসাইটে তোমাদেরকে বিভিন্ন জিনিস দেখালাম, এটা আমাদের কোর্সের ভিতরের ফিচার আসলে। আমাদের কোর্সে যুক্ত থাকলে এগুলা পাবা। তো তোমরা যেটা করতে পারো, rtdslive.com এই ওয়েবসাইটে যেয়ে, ঠিক আছে? এই ওয়েবসাইট দিয়ে যেয়ে তোমরা তোমাদের পছন্দের যেকোনো কোর্স যেটা তোমাদের হচ্ছে ভালো লাগে, তোমরা সেইখানে হচ্ছে যুক্ত হয়ে যেতে পারো। ধরো ফাইনাল মেডিকেল ব্যাচ, তাহলে Google Chrome এ হচ্ছে rtdslive.com লিখে সার্চ দিবা। দিয়ে আমাদের ফাইনাল মেডিকেল ব্যাচে চলে এসে যেটা তোমার ভালো লাগে না, সেকেন্ড টাইম ব্যাচ আছে, এইচএসসি 27 এ ব্যাচ আছে, তুমি বিস্তারিত দেখো, লেখাটার উপরে ক্লিক করবা। ক্লিক করে এই যে কোর্সটি কিনুনের উপর ক্লিক করবা। ক্লিক করে তুমি হচ্ছে এখানে একটা কুপন দিয়ে দিবা WC300 WC300 একটা হচ্ছে কুপন দিয়ে দিবা। ঠিক আছে? দিয়ে পাশে টিক চিহ্ন দিবা। তোমার হচ্ছে ৳৩০০ ডিসকাউন্টে ফুল মেডিকেল ব্যাচটা, বা তুমি এরকম ৳৫,৬৫০ হচ্ছে পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তো এইভাবে তুমি যুক্ত হয়ে যেতে পারো। আর আমাদের সাথে তুমি যদি যোগাযোগ করতে চাও, আমাদের সাথে যুক্ত হতে বা যেকোনো দরকারে তুমি আমাদেরকে যদি মেসেজ দিতে চাও, তাহলে যেকোনো দরকারে আমি তোমাকে বলব যে আমাদের হচ্ছে WhatsApp নম্বর আছে, অথবা আমাদের Facebook পেজ আছে। এখন অনেক মানুষ হচ্ছে মেসেজ দেয়। অনেক সময় আমরা হয়তোবা সব মেসেজ বা সব ফোন ধরে শেষ করতে পারি না। সেই ক্ষেত্রে ব্যাপারটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তুমি আমাদের পেজেও মেসেজ দিতে পারো। ঠিক আছে? তুমি আগে চেষ্টা করবা আমাদের পেজে মেসেজ দেওয়ার জন্য। ঠিক আছে? পেজগুলা হচ্ছে বেশি, তা না হইলে তখন হচ্ছে ফোন বা WhatsApp এ হচ্ছে মেসেজ দিও। ঠিক আছে? গ্র্যাভিটি মেডিটেশন পেজে। আর যদি আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও, ঠিক আছে? আমার পেজ আছে ডক্টর মোহাম্মদ নাইমুল ইসলাম রাজ। সার্চ দিও, দেখবে একটা পেজ আসবে এই নামে। ৪৮,০০০ এর মতো হচ্ছে তোমার ফলোয়ার্স আছে, মানে ৫০ এর প্রায় কাছাকাছি যখন আমি ভিডিওটা বানাচ্ছিলাম। তো এই পেজটা স্ক্রিনশট নিয়ে রাখো। এই পেজে অথবা এই পেজে মেসেজ দাও, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিব। আর অথবা WhatsApp এ। ঠিক আছে? WhatsApp টা লাস্টে দিও যদি কোনোভাবে কোনো কিছুই না হয়। আমাদের সাথে যুক্ত হইতে, গাইডলাইন নিতে বা যেকোনো দরকারে তুমি এখানে মেসেজ দাও। আমরা তোমাদের সাথে আছি। ঠিক আছে? আর দেখা হবে তাহলে আরটিডিএস এর হচ্ছে কোর্সে তোমাদের সবার সাথে। আর এই জিনিসগুলো হচ্ছে পালন করো। ইনশাআল্লাহ বায়োলজি একদম টপ লেভেলের হচ্ছে রেজাল্ট হবে।